আপনি তো শুনছি আপনি সংস্কার কমিশনের সদস্য ছিলেন এবং আমরা আজকে সকালবেলা আপনার ভালো অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠানে আমি আসছিলাম। বইগুলো আমি পাইনি, পাইলে হয়তো পত্রিকা বইয়ের। জি। আমার স্কুল কলেজ জামালপুরের। যখন আমি ঢাকা মেডিকেলে চান্স পেলাম তখন আমার বাসায় একটা শোকের ছায়া নেমে এলো যে আমি বাড়ির বড় মেয়ে, আদরের মেয়ে, কীভাবে আমি একা একা থাকবো। আমার মা খুব চেয়েছিলেন আমি মাইনসি মেডিকেলে পড়ি, সপ্তাহে সপ্তাহে আসবো, মা যাবেন, খোঁজ খবর নেবেন, খাবার দাবার পাঠাবেন। আমারও প্রথমে যে মন বসাতে অনেক কষ্ট হয়েছে এবং এখনও আমার মন বসাতে কষ্ট হয়। এই শিকড় উৎপাটনের বেদনা আমাকে প্রতি মুহূর্তেই আমাকে তাড়িত করে এবং আমার যে লেখার অনুপ্রেরণা, আমার লেখার অনুপ্রেরণা কিন্তু আমার বাড়ি, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, সর্বোপরি আমার জামালপুর। আর আসলে আমি আসলে খুব একটা প্রচার করতে পারি না, আমি একটু ডিফারেন্ট হয়তো, বা ডিফারেন্ট না যেটাই হোক। আমার আমি জামালপুরের জন্য নীরবে অনেক কাজ করার চেষ্টা করেছি। আপনাদের লিচুতলায় একটা ডায়ালিসিস সেন্টার আছে। জি আছে। এই ডায়ালিসিস সেন্টারটা কিন্তু জামালপুরে আমি নিয়ে এসেছি পার্সু করে। আমাদের জামালপুরের আরেকটা মেয়ে, ও আমার 1 বছর সিনিয়র, ও ফার্স্ট গার্ল ছিল ওর ক্লাসে, আর আমার কাছে আমি ফার্স্ট গার্ল ছিলাম। আমরা, ও থাকে আমেরিকাতে ইঞ্জিনিয়ার, তো ও আমাকে বললো যে মিতু আমরা একটা এনজিওতে কাজ করি, ও থাকে ক্যালিফোর্নিয়ায়। তো একটা ডায়ালিসিস সেন্টার বাংলাদেশে যাচ্ছে একটা এনজিওর মাধ্যমে, জামালপুরে নিতে এই পার্সু করতে হবে, তুই পারবি? আই উইল ট্রাই। তারপরে আমি যে লেভেল, সব লেভেল থেকে পার্সু টার্সু করে, আমি, আপনারা হয়তো জানেন আমি ঢাকাস্থ জামালপুর সমিতির ভাইস প্রেসিডেন্ট। তো আমি হাসান মাহমুদ রাজার সঙ্গে কথা বললাম। রাজা ভাই খুব একটা বিশ্বাস করতে পারলেন না যে এরকম একটা কাজ হয়। বল ঠিক আছে আপা, আপনি আগায় যান, আমি সাথে আছি। তো একদিন হলো ডায়ালিসিস সেন্টারটা, এবং প্রথম 1 বছরের ভাড়া আমি আমার জাকাতের টাকা থেকে দিয়েছি, এই যে ঘরটা আপনারা দেখেন। এরপরে আমাদের সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক ছিল ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শফিক সাহেব, উনিও শেয়ার করেছেন, আমরা দুজনে 3 বছর চালিয়েছি। আর রাজা ভাইকে আমি অনুরোধ করে, উনি নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে উনি প্রতি ডায়ালাইসিসে উনি একটা রিডাকশন দিতেন 200 টাকা 300 টাকা করে, এবং সারা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে কম পয়সায় এবং সবচেয়ে কোয়ালিটি ডায়ালিসিস কিন্তু এখানে হয়। যখন আমরা এটা করি, এটার পিছনে আমার 1-1.5 বছর প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। এবং আপনারা কি জানেন কিনা আমি জানি না, আমার হাজব্যান্ড একজন কিডনি সার্জন, এবং উনি নিগডু, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি জিওলজির ডাইরেক্টর ছিলেন। তো তার এই বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা, আমারও কিছু আছে। আমরা দুজন মিলেই, উনি আমাকেও হেল্প করেছেন, আমরা দুজন ডায়ালিসিস সেন্টারটা জামালপুরে এসছে। এবং আপনারা খোঁজ নিয়ে, এখানে প্রায় 600 রোগীর বেশি ডায়ালিসিস হয়, এবং আমি এটা টেকনিক্যাল ব্যাপারগুলো আমি দেখাশোনা করি। এবং লিয়াজও যেটা এনজিওর সাথে করা সমিতি থেকে, এখন সমিতির কার্যকলাপ আমি একটু স্থগিত আছে, কিন্তু আমি পার্সোনালি আমার কাজগুলো করে যাচ্ছি। আরেকটা কথা অনেক আগে বলবো কিনা, এখানে যে ইসলামিয়া চক্ষু হাসপাতালের ব্রাঞ্চটা হচ্ছে, এটাও কিন্তু আমাদের পারিবারিক চেষ্টা এসছে। এই ইসলামিয়া চক্ষু হাসপাতালে কনসালটেন্ট ছিল আমার 3য় বোনের স্বামী সৈয়দ এ হাসান। তখন সে আমাদেরকে ডাকলো, ইস্পাহানি যে মহিলা যিনি ডিরেক্টর, যে জামালপুরে এত বেশি অন্ধত্ব নিয়ে সমস্যা, ওনার ব্রাঞ্চ করবে। তখন ওনারা, এই বাসাটা আমাদের ভাড়া ছিল, ওনারা এসে বাসাটা দেখলো, এই বাসাটা ভাড়া ছিল। তা আমরা তো আসি মাঝে মাঝে, তা আমরা বললাম না আমরা বাসা দেখে দিব, যাই হোক ওদের সঙ্গে এই কোঅপারেশন করে ওরা ওই বাসাটা নিল। এবং এখন আর অবশ্য ওদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, কিন্তু যতদিন এটা না হয়েছে আমি আর আমার বোনের হাজব্যান্ড ওদের সঙ্গে অনেকবার মিটিং করছি যাতে জামালপুর এই জিনিসটা যায়। এবং ওদের যে প্রথম স্টাফরা কিন্তু আমার বাসায় ছিল, এই বাসায় ছিল, স্থাপনার পরে স্টাফরা এই বাসায় ছিল। এছাড়া কাজ করার চেষ্টা করি। এটা জাহাঙ্গীর সেলিম কিছু কিছু জানে, আসলে আমি সবার সঙ্গে এভাবে পরিচিতিও না। আমি কিন্তু আমার বক্তব্যের শুরুতেই বলছি আমার অনুপ্রেরণা আপনারাই, জামালপুরের মানুষ, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন। আজকে অল্প কিছু বই দেখছেন আমার লাইব্রেরিতে। আমার বাবার একটা লাইব্রেরি ছিল, 7 থেকে 10,000 বই ছিল। সেই বই বাংলাদেশের, উনি যতদিন বেঁচে ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের উপরে যত বই ছিল সব ওনার কালেকশনে ছিল। মানুষও চলে যায়, সাথে তার জিনিসও চলে যায়। তো এই বই পড়তে পড়তেই বেড়ে ওঠা অ্যাকচুয়ালি। আর আমাদের বাসায় খুব একটা চমৎকার সাংস্কৃতিক আবহ ছিল। আমার বাবা খুব ভালো কবিতা আবৃত্তি করতেন, মা কবিতা পড়তেন, এবং তখন জামালপুরে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সেল হতো আমাদের এই রুমে। তো এগুলি দেখে দেখে বড় হতে হতে আমি যখন কলেজে আসি, কোন কলেজে, তখন থেকে আমি লেখালেখি করি। তারপরে মেডিকেল কলেজেও লেখালেখি করেছি।
তারপরে হয়েছে আমরা পোস্ট গ্র্যাজুয়েশন করি, ক্যারিয়ার প্ল্যানিং করি। ওই সময়টা আসলে আমাদের কোনো প্ল্যাটফর্ম থাকে না। জীবনের ওই সময়টা মনে করেন 30 থেকে 45 ইয়ার্স ডাক্তারদের খুব স্ট্রাগলিং যায়। তো ওইরকম করে টোরে আবার স্থিতি হলাম, হওয়ার পরে তখন লেখালেখি শুরু করলাম। অনুপ্রেরণাটা শুরু হলো ফেসবুক থেকে ট্রেনিং নতুন করে। তখন প্রথম বই আমার বের হলো দিন যাপনের খসড়া। এটা 46টা চিঠি আছে। আমার জীবনের সবচেয়ে প্রথম স্মৃতি থেকে দিন যাপনের খসড়া পত্র উপন্যাস। আর এটা 3য় সংস্করণ চলছে। দ্বিতীয় বইটা হচ্ছে বসন্তের রৌদ্র ছায়া, এটি একটি কবিতার বই। তৃতীয় বই হচ্ছে অর্ধেক আকাশ, এটা একটা আধুনিক উপন্যাস, মনস্তাত্ত্বিক অনেকটা, উপসংহারটা খুবই অন্যরকম। এবং চতুর্থ বই হচ্ছে যেটা আমার সবচেয়ে এই মুহূর্তে আমার খুব পরিশ্রমের ফসল, সেটা হলো বালিকার জ্বলন্ত সময়। পঞ্চম বই হচ্ছে যে তুমি হেঁটে যাও। বালিকার জ্বলন্ত সময় নিয়ে আমি একটু বলবো। মানে ওই বইটা শুরু হয়েছে যদিও 73-এর 1 জানুয়ারি থেকে। 73-এর 1 জানুয়ারি থেকে আমার 10 বছর বয়স থেকে 76, 10 থেকে 13 বছর বয়সের একটা বালিকা মানে তার স্মৃতিচারণমূলক লিখেছে। এবং এই 10 থেকে 13 বছরের মধ্যে সে সীমাবদ্ধ ছিল 76 পর্যন্ত। কিন্তু তার কথায় কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, তার বাবা চাচাদের কথোপকথন, মামাদের সাথে কথোপকথন, জামালপুরের লোকজনের সাথে কথোপকথন, সব মিলিয়ে তার যে স্মৃতি আছে সেগুলো নিয়ে লেখা। আপনার ঢুকতে আমাদের বাঁ পাশে যে ঘরগুলো দেখছেন, 1973-74 সালে প্রায় 20-25 জন মুক্তিযোদ্ধা আমাদের বাসায় থাকতেন। তারা ছাত্র ইউনিয়ন করতেন। 1973 সনে যে প্রথম সংসদ গঠিত হলো আশেক মোহাম্মদ কলেজে, সেখানে কিন্তু ছাত্র ইউনিয়ন বিজয়ী হয়েছিল। এবং ছাত্র ইউনিয়ন বিজয়ী হওয়ার পরে যে সমস্ত রিপার্কেশন হয়েছিল সেগুলো আমার মনে আছে। 73 সনের প্রথম দিন একটা বাংলাদেশের সবচেয়ে প্রথম ছাত্ররা মারা যায় পুলিশের গুলিতে। সেটা দিয়ে আমার বইটা শুরু। এইভাবে কিছুটা রাজনীতি, বেশিরভাগ জামালপুর কেন্দ্রিক, আন্তর্জাতিক, এবং আমার পারিবারিক যে মধুর কিছু স্মৃতি আছে সব মিলে এই বইটা। আবার যেটা আপনাকে আমি আজকে বই 5টা দিয়ে দিব, যেটা লেটার, চিঠি, সেখানে মুক্তিযুদ্ধ শুরুর একটা চিঠি আছে। আমার বাবা তখন কলকাতায়, তো ওই সময় আমরা জানতাম না আব্বা বেঁচে আছে। তো ওই প্রেক্ষিতে আমার ভাই হয়েছেন সেপ্টেম্বরে। আমার ভাই হওয়ারও প্রায় 20 দিন পর আমরা জানতে পারি আব্বা বেঁচে আছেন। তো ওই সময় আমার মার যে কষ্টগুলো, মুক্তিযুদ্ধের সময় কিভাবে আমরা পালালাম, মুক্তিযুদ্ধের সংক্রান্ত কথাগুলো সব বালিকার জ্বলন্ত সময়েও আছে, চিঠিতেও আছে। এবং আরও একটা চিঠি যেটা আমার ফেসবুকে প্রায় 2500-3000 শেয়ার হয়েছিল, সেটা হলো, আপনারা চিনেন কি, অবশ্যই চিনেন নাকি, হান্নান সাহেব হচ্ছেন আপন চাচা। আমার বাবারা 4 ভাই। বড় ভাই আব্দুস সাত্তার, উনি ছাত্র ইউনিয়নের ফাউন্ডার হবাই ছিলেন 1952 সনে। ওনার নামে একটা রাস্তা আছে। মেজো ভাই হচ্ছে সৈয়দ আব্দুল হান্নান। উনাকে যে অত্যাচার করেছিল আল রাজাকার বাহিনী, সেটার একটা চিঠি আমি লিখেছিলাম। সেটা ডিটেইল একটা চিঠি লিখেছিলাম, চাচার সাক্ষাৎকার নিয়ে আমি লিখেছিলাম। তৃতীয় হচ্ছেন আমার বাবা। চতুর্থ চাচা হচ্ছেন, উনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন, উনি রাজনীতিতে আসেননি। তো এরকম একটা আবহের মধ্যে দিয়ে বেড়ে উঠে মুক্তিযুদ্ধ থেকে আমি মানে দূরে থাকার কোনো প্রশ্ন নাই আমার, কারণ আমার বাপ চাচারা 3 জনই মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। খুব ছোট, আমি ক্লাস 3-তে পড়ি, কিন্তু আমার যে কোনো কারণেই হোক আমার অনেক স্মৃতি খুব পরিষ্কার আছে। আরেকটা হলো কি, হ্যাঁ, এবং আরও হচ্ছে যেটা স্মৃতিগুলো রিক্যাপিচুলেট হয়েছে, মানে বাসায় বারবার আলোচনা হতে হতে এগুলি মানে একটা মানে কি বলবো, ব্রেন সেলে মোটামুটি সেট হয়ে গেছে। বেশিরভাগ দেখি গাড়িতে বসে। ঢাকা শহরে এত যানজট, আমার তো অফিসে যেতেই, আমি তখন এই বইগুলো লেখা শুরু করি, তখন আমার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজে আমি বিভাগীয় প্রধান। ওই সকালে রওনা হতাম, হয়তো 7:15 পৌঁছতাম, 8:15 1.5 ঘন্টা ওই বাড়িতে বসে কিছু লিখলাম। তারপরে হয়তো বিকেলে কাজটা শেষ করে এসে লিখলাম। আর লিখতে আমার ভালো লাগে। মনে করেন একটা বাড়ির দক্ষিণের একটা বারান্দা, আপনি মাঝে মাঝে দাঁড়াবেন, আপনার যে ফিলিংটা হবে, খোলা বাতাস, লিখলে আমার ঠিক ওই ফিলিংটা হয়। উদ্দেশ্য আমার মনের খুব একটা আকাঙ্ক্ষা যে এই যে আমার বাবার ছবিটা,
আমার এই বাসায় আসলে আমার মনে হয় আমার বাবা মা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা কি করছি, কি খাচ্ছি। আসলে অত্যন্ত আদরে আর যত্নে আমরা বড় হয়েছি। ওনাদেরকে খুব মিস করি। যখন আমার নতুন ২টা বই বেরোলো, আমি নিজেই চিন্তা করলাম যে আগের বইগুলো আমার ঢাকায় একবার হয়েছে মোরক উন্মোচন। এই এরকম না, থার্ড বইটা একটু ঢাকা ক্লাবে বড় করে হয়েছিল, সেটা গত বছর। আমি চিন্তা করলাম যে আমার তো আসল পরিচয় এখানেই। আর এখানকার মানুষদের নিয়ে আমার রচনাগুলো অনেকটা সম্পৃক্ত। তাহলে প্রথম ওনাদেরকেই জানাই, এই নতুন বই ২টা ফার্স্ট মানে উদ্বোধন হয়েছে এখানে মোরক উন্মোচন। বাজার মানে এখন রকমারিতে আছে। ভূমিকা তো অবশ্যই পজিটিভ ছিল। এই দেশের জন্য খালি রক্তপাতই হচ্ছে মানুষের। আমাদের খুবই কষ্ট লাগে, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলা যে মারা গেছে, তাদের এই মৃত্যুর দামকে আমরা আসলে দিতে পারবো? এখন আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে, আমি ১০০% শ্রম দিয়েছি। আমি যতটুকু বুঝি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে আমি কাজ করেছি সংস্কার কমিশনের সাথে। আমি একমাত্র মহিলা সদস্য ছিলাম। আমি অকপটে আমি সারা বাংলাদেশই প্রায় ঘুরেছি ওনাদের সাথে, সব ডিভিশনে, ডিস্ট্রিক্টে। আমি একদিন আমার মনে আছে আমি পড়ে যেয়ে কোমরে ব্যথা পেয়েছিলাম, সেই অবস্থায় আমি কোমরে বেল বেঁধে ঢাকা থেকে একবার রংপুর চলে গেছি, মাঝখানে গোপালগঞ্জ এগুলি টাচ করে করে। এবং তখন আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, আর আমি তো সবসময় সাধারণ মানুষের সাথেই থাকি, তাতে আমার মনে হয়েছে যে কি কি কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হবে। আমলাতন্ত্রের সঙ্গে যে একটা তাদের দূরত্ব বা এই প্যাচের থেকে তারা কীভাবে বেরোতে পারে, সেই সমস্ত সুপারিশ আমরা সংস্কার কমিশনে করেছি। এবং স্বাস্থ্য বিষয়েও হেলথ কেয়ার নিয়েও আমার কিছু স্পেশাল সুপারিশ আমি সবার সঙ্গে আলোচনা করে তৈরি করে জমা দিয়েছি। ভালো উত্তর দিব না, কারণ আমি একদমই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট না। আমি হলাম সামাজিক মানুষ এবং আমি একজন মানে মানবাধিকার কর্মীও বলতে পারেন, কারণ সাভারে যে পিএটিসি আছে সেখানকার বোর্ড অফ ডাইরেক্টরস আমি মেম্বার, কিন্তু অ্যাজ ফিজিশিয়ান এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে। সো আমি একদম, মানুষ তো নিরপেক্ষ হতে পারে না, তারপরেও যত দূর পারা যায় যে আমরা আশা নিয়েই তো বাঁচব, আশা করতে থাকি ভালো কিছু নিশ্চয়ই হবে। এখন আমি যদি সংস্কার কমিশনের মেম্বার হিসেবে হতাশার কথা বলি, সেটা তো ভালো দেখায় না। হাসান হাফিজুর রহমান সম্পর্কে আমার আব্বার মামা হতেন। আমার আব্বা ৭৪ সনে মস্কোতে গিয়েছিলেন, তখন উনি মস্কোতে বাংলাদেশের যে কাউন্সিল সেখানে উনি কর্মরত ছিলেন। এবং আমার প্রথম স্মৃতি হলো হাসান হাফিজুর রহমানকে একটা গিফট। আব্বা এসে আমার মাকে বলেন, হাসান মামা এই গিফটটা তোমাকে দিছে। তখন আমি হাসান হাফিজুর রহমানের পড়া কিছু কিছু শুরু করলাম, অসাম্প্রদায়িক কিছু ছোট ছোট গল্প আমাদের বাসায় ছিল, পড়া শুরু করলাম। তার কবিতা কিছু পড়লাম, ছোটোবেলাতেই টুকটাক পড়েছি। ওনাকে দেখেছিও সামনাসামনি। জামালপুর মিয়াবাড়িতে ইমাম রশিদ সাহেব ছিলেন, তার ভাই, মামাতো ভাই সম্ভবত। তো ওনাদের খুব যাতায়াত ছিল এই জায়গায়, আমাদেরও যাতায়াত ছিল। ওনার লেখাপড়ে সমৃদ্ধ হয়েছে, ওনার সঙ্গে খুব ব্যক্তিগতভাবে অতটুকুই আমার সাহায্য। তবে আমার বাবার সাথে ওনার অসম্ভব অন্তরঙ্গ সম্পর্ক ছিল। আর হলো মুক্তিযুদ্ধ নিয়ে অনেকগুলো বই লেখেন নেই, সেটা হলো মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্পের উনি চিফ ছিলেন। তো একসময় আব্বা হাসান মামা উনি আলাপ করছিলেন যে এই প্রকল্প অর্থভাবে বন্ধ হয়ে যাচ্ছে, এটি কিন্তু একটা ঐতিহাসিক সত্য। তখন উনি ডিসিশন নিলেন হাসান হাফিজুর রহমান যে প্রি বুকিং টাইপের, এখন প্রি বুক করি না আমরা, যে ১,০০০ টাকা করে দিয়ে উনি ১,০০০ লোককে এই বইটা দিবেন। মাই ফাদার ইজ ওয়ান অফ দেম। উনি ১,০০০ টাকা দিয়ে ওই মুক্তিযুদ্ধের ১৫ খণ্ডের রচনাগুলি বুকিং দিয়েছিলেন। এবং সেই প্রকল্পে যুক্ত হলেন সৈয়দ ইমামুর রশিদ, যাকে মানে চাকরি হারাতে হয়েছিল ৭৬ সনে। আপনারা জানেন কিনা, আমার আব্বা কিন্তু ৭৬ সনে জেলও খেটেছেন। ৭৬ যখন সরকার ক্ষমতায় আসলো, তখন ভাষা দিবস পালন নিয়ে একটু জটিলতা তৈরি হয়। সে সময় আব্বা নিজের উদ্যোগে একটা ২১শে ফেব্রুয়ারি করে, এবং ২২শে ফেব্রুয়ারি কিছু ছেলে অ্যারেস্ট হয়, এবং আর ১লা মার্চ আমার বাবা অ্যারেস্ট হন। সঙ্গে ইমামুর রশিদের নামে হুলিয়া ছিল। আমার বাবার সাথে আশিক মোহাম্মদ কলেজের শহীদুর রহমান স্যার অঙ্কের, আর মতিউর রহমান বলে একজন খুব ডাক্তার ছিলেন এলএমএ বকুলতলায়, এখন সুফিয়া হার্ট সেন্টার আছে না, ওইটার মালিক ছিলেন ওরা। ওনার বড় ছিল আসাদুজ্জামান, এরা অ্যারেস্ট হয়েছিলেন। এই বিষয়ে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। সেই বই আমাদের বাসায় আসলো, এবং সেই বইটার কিছু খণ্ড আমার কাছে আছে। সাহিত্য তো আমি কোনো কিছুর জন্য করি না, আমার মনের আনন্দে করি, হয়তো লিখবো, ভালো লাগলে লিখবো আরও। আর স্বাস্থ্য নিয়ে হলো আমি সরকারি কয়েকটা কমিটিতে কাজ করছি, বা এমবিবিএসের কারিকুলামটা কীভাবে ভালো করা যায়, কিছু গবেষণা কাজও করছি আমি।
তবে জামালপুরের জন্য আমার আপাতত যেটা আমি চেষ্টা করছিলাম যে ডায়ালিসিস সেন্টারটাকে আরেকটু কিছু বড় করা যায় কিনা, কিন্তু আসলে জানেন আমরা খুব সাধারণ মানুষ তো, খুব জটিলতার মধ্যে আমরা আগাতে পারি না। আপনি অনেকগুলা কাজ অনেক দূর এগিয়ে নেওয়ার পর আর করতে পারিনি। একটা ব্লাড ব্যাংক করার জন্য, পার্মানেন্ট থ্যালাসেমিয়া সেন্টার করার জন্য যে কী প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু ওনাকে কেন প্রধান অতিথি করলাম না, ওনাকে কেন বেশি সম্মান দিলাম না, ওনাকে কেন আমি বেশি আমলে আনলাম না, এই বিভিন্ন জটিলতার কারণে কাজ আগাতে পারি না। তারপরেও আমি চেষ্টা করে যাব মানুষের জন্য কিছু করতে। এই অনেক ব্যাপারে department- হয়তো আমি হেল্প করতে পারবো, কারণ আমি ডিজি মেডিকেল এডুকেশনে রেগুলার কাজ করি, বিকজ আই ওয়াজ এ ফর্মার ডাইরেক্টর অফ দিম। এবং এখনকার যে ডিজি সুমন নাজমুল হাসান সুমন, সে আমার জুনিয়র ইন ঢাকা মেডিকেল কলেজ, ওকে হয়তো আমি বলতে পারবো, কিন্তু আমার হয়তো সময় হচ্ছে না। আমি একবার যে প্রিন্সিপালের সঙ্গে আমার বসতে হবে। ক্যাম্পাস আংশিক বোধহয় চালু হয়েছে, আজকে সকালে এসেছিল সোহানি বায়োকেমিস্ট্রি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, ও বললো আংশিক চালু হচ্ছে, হবে হয়তো। তিনটা সেক্টরই আমি সর্বোচ্চ সহযোগিতা করব, কিন্তু আমাকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে, কারণ আমি ঢাকায় থাকি তো। এই যে ধরেন ছোট্ট একটা অনুষ্ঠান করলাম, এটাও করতে কিন্তু আমার অনেকটা কষ্ট করতে হচ্ছে। এখন আমি এসে এইভাবে করতে পারবো না, আমার কেউ একটা সাংগঠনিক একটা যদি প্ল্যাটফর্ম থাকে, প্ল্যাটফর্ম লাগবে, তখন অবশ্যই আমার platform সঙ্গে লাগবে। একটা লিয়াজও করে আমি এই কাজগুলো করতে পারবো। একা একা খুব বেশি দূরে আগানো যায় না।